প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েসিস এই সময় অনুষ্ঠানে স্বাগতম। সঙ্গে আছি আমি এস এম আকাশ। আজ আমরা মূলত যে তৃতীয় দফা ইউনিয়ন পরিষদের নির্বাচন হতে যাচ্ছে সে বিষয়ে কথা বলবো, সাথে চলমান ঘটনাবলীর কিছু প্রসঙ্গ আনার চেষ্টা করব। আর আমাদের আজকের অতিথিদের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। প্রফেসর ডক্টর মেজবা কামাল আমাদের সাথে আছেন, তিনি চেয়ারম্যান গবেষণা ও উন্নয়ন কালেকটিভ আরডিসি, এবং আমাদের সাথে আরও আছেন কাজী সিরাজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। কাজী সিরাজ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আপনি সাংবাদিক, তারপর আমরা অধ্যাপকের কাছে আরো মতামত শুনবো। তো সেটা নির্বাচন নিয়ে অনেক, তো ধরুন তৃতীয় দফা নির্বাচন, তার মানে আমরা প্রথম ও দ্বিতীয় দফার অভিজ্ঞতা আমাদের আছে, আপনারা অবজার্ভ করেছেন। আমরা যে তথ্যপত্র দেখছি তাতে হচ্ছে যে প্রথম দফা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত 56 জন প্রাণ হারিয়েছে, বেশ কয়েক শত আহত হয়েছে, এবং সহিংসতার খবর আমরা প্রত্যেক দিনে পাচ্ছি। এবং এই নির্বাচন যেহেতু দলীয় ভিত্তিতে হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকবারই কিছু কিছু প্রার্থী ক্ষমতাসীন দলের তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হচ্ছেন, এবং অনেক জায়গায় বিএনপি যারা মাঠের বিরোধী দল তাদের প্রার্থী থাকছে না। এই বিভিন্ন কতগুলো বিষয় আছে, এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অনেক সমালোচনা আছে। আপনি তৃতীয় দফা নির্বাচনের প্রাককালে আপনার প্রত্যাশা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আপনার প্রত্যাশা জানতে চাই। ধন্যবাদ। আমাকে তৃতীয় দফা বলতে গেলে তো প্রথম দ্বিতীয় দফার সম্পর্কে কিছু কথা বলতেই হবে। আসলে এই নির্বাচনটি নিয়ে মানুষের মধ্যে একটা আশা ছিল, সবাই একটু ধারণা করেছিল। এর আগে পৌরসভা নির্বাচন হয়েছে, পৌরসভা নির্বাচনের অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো না। তারপরেও মানুষ ইলেকশন করছে, এবং সবচেয়ে আশা জাগানোর ব্যাপারটি ছিল নির্বাচনে কারচুপি, দখল, জাল ভোট, সিল মারামারি, নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা প্রার্থীর পক্ষে, শাসক দলের প্রার্থীর পক্ষে, এগুলো পরেও বিএনপি কিন্তু ইলেকশনে আছে, এবং তারা বলেছে শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে। তো এটাতে একটা ধারণা মানুষের মধ্যে জেগেছিল, আশাও জেগেছিল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হয়তো এই কাজগুলো হচ্ছে, এবং বিএনপি আশা করছে হয়তো যেটা বলা হয়ে থাকে সরকারি দলের পক্ষ থেকে 2019 সালের আগে কোনো নির্বাচন হবে না। বিএনপির এই ভূমিকা মনে হচ্ছে না, আগে হয়তো একটা ইনক্লুসিভ ইলেকশনের চিন্তাভাবনা আছে। এই ব্যাপারে হয়তো প্রকাশ্যে না হোক, গোপনে যেটা হয়ে থাকে রাজনীতিতে, দুই পক্ষের মধ্যে একটা আনহোলি না, হোলি একটা সমঝোতা হয়তো হয়ে থাকতে পারে বলে মানুষের মধ্যে এটা একটা ধারণা জন্মেছে, এবং তার ভিত্তিতে হচ্ছে। কিন্তু নির্বাচনের যে চরিত্র, বিশেষ করে পৌর ইউনিয়ন পরিষদের নির্বাচন প্রথম দফা যেটা হলো, প্রথম কথা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, প্রার্থী দলীয় ভিত্তিতে হচ্ছে, ঠিক আছে, হতে পারে হোক, দলীয় প্রতীকে হচ্ছে, কিন্তু সরকারি দলের প্রার্থী, শাসক দলের প্রার্থীটা প্রত্যয়ন করছেন দলের সভাপতি শুধু নন, তিনি রাষ্ট্রের সরকারের প্রধানমন্ত্রী যখন রিকমেন্ড করেন একটা কেস, ওই থানার ওসি, থানার টিএনও নির্বাচনের সঙ্গে ওই নিম্ন স্তরের যে সমস্ত কর্মচারী কর্মকর্তারা জড়িত থাকেন তাদের কাছে একটা বিষয় হয়ে যায় যে প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট না, উনি কিন্তু দলীয় প্রধান হিসেবে না, উনি শুধু দলীয় প্রধান নন, তিনি রাষ্ট্রের সরকারের প্রধানমন্ত্রী। দলীয় প্রধান বঙ্গবন্ধু দলীয় প্রধান ছিলেন না? বঙ্গবন্ধু যত নির্বাচন করেছেন সব নির্বাচনে, প্রথম পাকিস্তান আমলের যে নির্বাচনে তিনি সংখ্যাগরিষ্ঠতা যেটা করেন, পাকিস্তানের যেটা বদমাইশি করেছে, বেইমানি করেছে, সেখানে ওনার প্রত্যয়ন করেছেন মাহমুদুল্লাহ দপ্তর সম্পাদক। এর পরবর্তীকালে হয় দপ্তর সম্পাদক, নইলে সাধারণ সম্পাদক, মানে অফিসের যারা দায়িত্বে থাকেন তারাই করেন এই কাজগুলো। এটা মানুষের মধ্যে এই ধারণাটা আছে যে প্রাইম মিনিস্টারকে দিয়ে, প্রাইম মিনিস্টার তো আমাদের যতদূর জানা, যতদূর শুনেছি সংবাদপত্রে কাজ করে, প্রধানমন্ত্রী নিজে স্বেচ্ছায় এটাতে করতে চান নাই, দলীয় সিদ্ধান্তেই উনি সেটা করেছেন। তো এটা করানোর সিদ্ধান্ত তো দল থেকে নেওয়া হয়েছে যাতে এটা তাদের পক্ষে কাজ করে। কারণ প্রাইম মিনিস্টার, আর থানায় তো যে দল, খালি এই দল, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তো খালি ওসি একজন ছিলেন না, বিএনপি থানার প্রেসিডেন্ট সেক্রেটারি ওসি, যুব দলের থানার প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই। তো এখন ওসি তো একজন না, ওসি আছেন, তারপরে এখন বহু তো ওসি কাজ করেন। এখন এই
ওই থানা কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি কোনো কেস রিকমেন্ড করলে থানার ওসি টিএরও অস্থির হয়ে যায়, সেটা কেমন করে দেবে, করে দিয়ে ক্ষমতাসীন দলের যে ভাই বা স্যার আপনার কাজটা করে দিয়েছি। সে জায়গায় প্রধানমন্ত্রী যদি কোনো রিকমেন্ড করেন একটা কেস থানার ওসির কাছে, মানে ওই পর্যায়ের অফিসারদের কাছে, তাইলে সেটা কি দাঁড়ায়? এটা আমার কাছে মনে হয়, আমি এই ব্যাপারে আরো আলোচনা, আমি জানি না কে কিভাবে নিচ্ছেন, আমি মনে করি আমার বক্তব্য আমি অনুরোধ করছি প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নেক্সট যে ধাপগুলো আছে সে ধাপগুলোতে আপনি রিকমেন্ড করার দরকার নেই, দলের অন্য কেউ করুক, অন্তত মহাসচিব করুক, তাও হয়, সাধারণ সম্পাদক। এটা শুনতে দেখতে এগুলোর পরবর্তী নিশ্চয় আলোচনা হতে পারে। এতে হচ্ছে কি, নির্বাচনে যারা আওয়ামী লীগের নমিনেশন পাচ্ছেন তারা প্রধানমন্ত্রী রিকমেন্ড পাওয়ার পরে হয়ে গেছেন, এরকম একটা অবস্থা। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে বিএনপির যত সমালোচনা আছে, বিএনপির অনেক সমালোচনা আমরা করি, আমি ব্যক্তিগত করি। বিএনপির সাংগঠনিক দুর্বলতা, মানে নেতৃত্ব, তিনটা স্তর আছে: জনগণের স্তর, সংগঠনের স্তর, নেতৃত্ব স্তর। জনগণের স্তর কিন্তু বিএনপির অত্যন্ত সবল এখনো, এবং কখনো কখনো অনেক সবল হয়ে যায়। সেই জায়গাটা বিএনপি এখনো দুর্বল নয়। তো ওইরকম একটি সংগঠন প্রথম 712টি, প্রথম ধাপে 712টি আসনের মধ্যে 119টিতে তাদের মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি। সরকারি দলের পক্ষ থেকে বলা হয়েছে তারা দিতে পারে না, ক্যান্ডিডেট নাই। তো এটা বিশ্বাসযোগ্য কথা নয়, এটা কেউ বিশ্বাস করে না যে বিএনপির মতো একটি দল 712টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মধ্যে 119টিতে নমিনি খুঁজে পায়নি। বিএনপির এখনও নিশ্চয়ই ওরকম করুণ দশা নেই। দ্বিতীয় ধাপে একই অবস্থা, 619টি না 23টির মধ্যে 63টি আসনে চেয়ারম্যান পদে বিএনপিকে মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি, একই কথা বলা হয়েছে। এই ধাপেও 50 জনের মতো বোধহয় বিএনপির ক্যান্ডিডেটকে দিতে দেওয়া হয়নি। এবং এটা শুধু বিএনপি না, অন্যান্য দল, সরকারের পার্টনার যারা, হাসানুর কিন্তু কম বলেন, কিন্তু রাশেদ খান মেনন একদম স্পষ্ট করে বলেছেন যে এটা হচ্ছে দখলের ভোট হচ্ছে, দখল করে একটা, এবং সরকারি দলের প্রার্থীর পক্ষে স্থানীয় যে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কর্মীরা তারাই নিজেরা কাজ করে দিচ্ছেন জিতিয়ে দেওয়ার জন্যে। তো ওনারাও সমালোচনা করছেন। দ্বিতীয় ধাপ পর্যন্ত উনি এগুলো বলেছেন। তৃতীয় ধাপে নির্বাচন কী বলবেন? তো এই ধাপ সম্পর্কে আমার ধারণা হচ্ছে, আমি আশা করতে চাই, আমার আশাটা হচ্ছে প্রথম 2 ধাপের যে অভিজ্ঞতা, প্রচুর সমালোচনা হয়েছে, সরকারি দলের অনেক সমালোচনা হয়েছে, সরকারি দলের মধ্যেও অনেক সেন্সিবল লোক আছেন, কারণ ওখানে রাজনৈতিক লোকজন আছেন, রাজনীতি করে এসছেন, তারা কিন্তু পার্সোনাল লেভেলে যে আলাপ আলোচনা, তারা চান নির্বাচনটা ভালো হোক, সুষ্ঠু করুন। এই নির্বাচন তো সরকার বদলের নির্বাচন না, সব চেয়ারম্যান হারিয়ে গেলেই কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবেন, কিছু যাবে আসবে না। চাতে আমরা আশা করতে চাই তৃতীয় ধাপের নির্বাচনটি প্রথম দ্বিতীয় ধাপের মতো হবে না। এবং আপনার লক্ষ্য করবেন, পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি এলাকায় আওয়ামী লীগের প্রার্থীরা নমিনেশন পেপার সাবমিট করতে পারে নাই বলে গোটা রাঙ্গামাটি এলাকার নির্বাচনে কিন্তু রিশিডিউলিং হয়েছে। আর এখানে বিএনপি প্রায় 250 ক্যান্ডিডেট নমিনেশন পেপার সাবমিট করতে পারে নাই। তারা অনুরোধ করছে নির্বাচন কমিশনের কাছে ফর রিশিডিউলিং, পুরো আবার ওই আসনগুলোতে নতুন করে তফসিল দিয়ে নতুন করে নির্বাচন, সেটা কিন্তু করা হয়নি। তো ভবিষ্যতে তৃতীয় ধাপে আমরা চাই না, আমরা আশা করি, আমরা চাইলে তো হবে না, আমরা আশা করতে চাই নির্বাচন কমিশন, তার যথেষ্ট ক্ষমতা আছে, ক্ষমতা নাই সেটা না, এখনও যে ক্ষমতা আছে সেই ক্ষমতা যদি নির্বাচন কমিশন প্রয়োগ করে, ব্যবহার করে, তাইলে আমার মনে হয় নির্বাচন কমিশন অনেক কিছু করতে পারে। তো সেটা করবে, নির্বাচন সুষ্ঠু হবে, নিরপেক্ষ, এবং ওই প্রতিপক্ষের এজেন্টদেরকে বের করে দেওয়া জোর করে, বা ওই মানে নির্বাচন কমিশন তার যে শক্তিটা আছে সেটা ব্যবহার করে, এটা যদি ব্যবহার করে তাইলে আমার মনে হয় এটা করা যায়। আবার আসবো আপনার কাছে, প্রফেসর মিসবাহ কামাল, এই তৃতীয় দফা নির্বাচনের প্রসঙ্গে যে প্রসঙ্গগুলো কাজী সিরাজ তুলেছেন সে প্রসঙ্গে যদি কিছু বলতে চান। সাথে আমি যেটা প্রশ্ন করতে চাই সেটা হলো যে সুজন সম্প্রতি একটা প্রেস কনফারেন্স করে বলেছেন যে অনেক তথ্যপাত্র দিয়েছেন, সাথে বলেছেন যে নির্বাচন সুষ্ঠু হওয়ার পথে বড় বাধা নির্বাচন কমিশন নিজেই। সেটার সাথে একমত কিনা এবং আপনার অবজারভেশন কি? আচ্ছা, জি, অনেক ধন্যবাদ ভাই। আমি প্রথমে নির্বাচন কমিশন নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, তো নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা তো নির্বাচনের দায়িত্বে আছেন। আর এবার শুধু এবার তো না হয় আমাদের স্থানীয় সরকারের ইলেকশন হচ্ছে, সামনে তো
2000 সামনে তো 19 সালে আমাদের জাতীয় নির্বাচন আসবে। তো কাজেই আপনার নির্বাচন কমিশনের উপরে আস্থাটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তো এবার যে হারে নির্বাচনটা হচ্ছে তাতে কিন্তু নির্বাচন কমিশন তার প্রেস্টিজ অনেক হারিয়েছে। কারণ তার প্রেস্টিজটাকে ধরে রাখার জন্য যে নির্বাচনী মানে পরিবেশ মানে নিশ্চিত করার দায়িত্ব নির্বাচন কমিশনের ছিল, নির্বাচন কমিশন সেটা পারে নাই। এবং শুধু পারে নাই না, এটা নিশ্চিত করার ব্যাপারে নির্বাচন কমিশনের দিক থেকে যথেষ্ট উদ্যোগ ছিল, এটাও মনে করার কোনো কারণ নাই। এবং যে কথাটা সিরাজ ভাই উল্লেখ করেছেন, আমিও সেটা পুনরুক্তি করতে চাই, সেটা হচ্ছে যে এমনকি সরকারের শরিক সংগঠনগুলো তারাও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে যে অনেক বিপত্তির মুখে পড়ছেন। যে কাজে এখানে আপনার এক দল এককভাবে তার মানে ক্যান্ডিডেচারকে প্রতিষ্ঠা করার জন্য ভূমিকা রাখছে বলে অভিযোগ আসছে। তো সেদিক থেকে আপনার আমি মনে করি যে আপনার এই নির্বাচন কমিশনের এখন মনে হয় যে এটা একটা খুবই হাই টাইম। যদি আপনার যে 2 দফা ইলেকশন হয়ে গেল, সেই 2 দফায় যা হয়েছে, যদি আগামী আরো তো 3 দফা বাকি, 3 দফা হচ্ছে, আরো 3 দফা বাকি, এই দফা 3 দফা যাবে, আরো 3 দফা, আরো 3 দফা হবে, 6 দফায় আমাদের নির্বাচন, 6 দফা নির্বাচন। তো কাজে সেইখানে ধরুন এই যে নির্বাচন কমিশন যদি কিছু একটা কার্যকর পদক্ষেপ না নিতে পারে, তাহলে নির্বাচন কমিশনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। এবং প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের আদৌ কিন্তু নির্বাচন কমিশন সেটা কি আদৌ মনে করে কিনা, সেটা নির্বাচন কমিশন কি মনে করলো তাতে কিন্তু কিছু আসে যায় না। যে বক্তব্য দেন তাতে তো নির্বাচন কমিশন কি মনে করলো তাতে খুব একটা কিছু আসে যায় না। এটা তো একটা পিপলস পারসেপশনের ব্যাপার। হ্যাঁ, তো পিপলস পারসেপশন যদি আপনার নেতিবাচক হতে শুরু করে, সেটা নির্বাচন কমিশনের জন্য ভালো হবে না, সরকারের জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো হবে না। আর আমরা আসলে একটা খুব বড় ধাক্কা কাটিয়ে উঠেছি কিন্তু আমাদের দেশে নির্বাচনকে বানচাল করার জন্য। আমরা বিএনপি জামাতের তরফ থেকে যে তৎপরতা দেখেছি এবং যে আপনার অস্ত্রবাজি, বোমাবাজি, মানে এই আগুনের হোলি খেলা দেখেছি, তারপরে কিন্তু আমরা ভেবেছিলাম যে সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করে কিন্তু আমাদের দেশ এগোচ্ছে। এরকম একটা সময়ে কিন্তু মানে এই যে স্থানীয় পরিষদের নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। এবং আসলে যে এই সরকার, তারা যে আপনার আমাদের দেশে একটা ডেমোক্রেটিক সিস্টেমকে ইন্ট্রোডিউস করতে চায়, যে কথা তারা দাবি করেছেন, সেইটাকে প্রমাণ করার জন্য এটা কিন্তু খুব একটা উপযুক্ত সময় ছিল, এটা মাহেন্দ্রক্ষণ ছিল। কাজে সেদিক থেকে আমি কিন্তু দেশের ডেমোক্রেটিক কালচারের যে প্রতিষ্ঠা, সেই পার্সপেক্টিভ থেকেও কিন্তু আমি প্রত্যাশা করেছিলাম যে এইখানে আপনার একটা সুষ্ঠু নির্বাচন হবে। এই নির্বাচনে সব দলের অংশগ্রহণ, সব দলের অংশগ্রহণ এখানে মানে এটা অত্যন্ত মানে আমি মনে করি যে একটা মানে আনন্দের ব্যাপার ছিল, বা আমি বলবো যেটা ওয়েলকাম ডেভেলপমেন্ট ছিল যে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং তারা এই নির্বাচনে আছে। হ্যাঁ, এবং সেটা আমি মনে করি যে বিএনপির উচিত হবে শত প্রতিকূলতার মুখেও এই নির্বাচনে শেষ পর্যন্ত থাকা, যাই হোক না কেন। হ্যাঁ, তারপরেও বিএনপির উচিত হচ্ছে নির্বাচনে থাকা, কারণ বিএনপি যে ভুল আগে করেছে সেই ভুলের খেসারত মানে সেই ভুলের সংশোধনের জন্য সেটা দরকার। কিন্তু আপনার বিএনপি আছে বলেই বা বিএনপির যাওয়ার সুযোগ কম বলেই আপনার যে মানে নির্বাচনটা যেন তেন প্রকারে হলে তার সেটা হলো না। কাজে সেদিক থেকে আমি মনে করি যে আপনার এই নির্বাচনটা আপনার মানে নির্বাচনটা ভালো হতে হবে, গ্রহণযোগ্য হতে হবে, এবং সেজন্য নির্বাচন কমিশন হচ্ছে কিন্তু রেসপন্সিবল। সরকারের উপরে দায়িত্ব, সরকার দায়িত্বকে এড়াতে পারে না, কিন্তু তাই বলে প্রথমত দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। হ্যাঁ, কাজে নির্বাচন কমিশন তার দায়িত্ব কোনোভাবেই এড়াতে পারে না। প্রথমত এবং প্রধানত দায়িত্ব নির্বাচন কমিশনের। আপনারা কিন্তু সাংবিধানিক পদকে হোল্ড করেন, তো সাংবিধানিক পদের মর্যাদাকে রক্ষা করার মতো সক্ষমতা আপনাদের থাকা উচিত। এবং আমি মনে করি যে আপনার আমাদের পূর্ববর্তী নির্বাচন কমিশন কিন্তু এর চেয়ে অনেক বেটার পারফর্ম করেছে। কাজে আমাদের এখানে যে একেবারেই কিছু করা যায় না, ভালো উদাহরণ নাই এমন তো না, এমন যে ভালো উদাহরণ নাই, বেস্ট উদাহরণ হয়তো এখনো তৈরি হয়নি, কিন্তু তাই বলে এখন যা হচ্ছে তার চেয়ে ভালো উদাহরণ যে নাই তা তো বলা যাবে না। কাজে সেদিক থেকে আপনার আমি মনে করি যে ইটস টাইম টু অ্যাকচুয়ালি রিথিঙ্ক। হ্যাঁ, এটা একটা। আর দ্বিতীয়ত কথা আমি যেটা বলবো যে আপনার কাজী সিরাজ ভাই কয়েকটা কথা বললেন। মানে প্রথমত যে ধরেন প্রার্থীকে
মনোনয়ন দিচ্ছেন, প্রত্যয়ন করছেন প্রধানমন্ত্রী, আমি তার সাথে এইখানে একমত হব যে এটা প্রধানমন্ত্রী করাটা খুব জরুরি নয়। হ্যাঁ, এটা কারণ প্রধানমন্ত্রী শুধু দলের প্রধান না, তিনি তো দেশের প্রধানমন্ত্রী। হ্যাঁ, কাজে সেইখানে আপনার এর একটা প্রভাব কিন্তু প্রশাসনের উপর পড়তে পারে। সিরাজ ভাই যখন এই কথা বলেন তখন আমি সেটার সাথে আমি একমত হই। তবে আমি আপনার মানে এই প্রত্যয়নটা কেন প্রধানমন্ত্রী করেছেন এই ব্যাপারে আমার কাছে মনে হয় যে কারণটা অন্য। উনি যেটা বললেন সেটা নয়, বা সেটা হয়তো আংশিক হতে পারে, আমি জানি না, সেটার সাথে আমি, সেটা আমার মনে হয় না প্রধান। আমার কাছে মূল ব্যাপারটা মনে হয় যে আপনার দলের যে অভ্যন্তরীণ কোন্দল, হ্যাঁ, দলের মধ্যে তো অনেক প্রার্থী, আওয়ামী লীগ এমনিই বড় দল এবং সেই দলে আপনার অনেক প্রার্থী থাকবে, সেটাই স্বাভাবিক, কিন্তু সেই বহু প্রার্থীতাকে গণতান্ত্রিকভাবে আপনার প্রসেসিং করার মতো, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন প্রার্থী নির্ধারণের বিষয়টা, সেটা কিন্তু আমাদের কালচারের মধ্যে এখনো গড়ে ওঠেনি। ফলে যেটা হচ্ছে যে আমরা দলের পক্ষ থেকে মনোনয়নটা দেওয়া হয় এবং সেই মনোনয়নটা অন্য কেউ দিলে সেটা দলের লোকজনের কাছে গ্রহণযোগ্য হবে না, তারা মানবে না। তো ফলে যেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী দিলে হয়তো সেটা মানতে পারে এরকম একটা প্রত্যাশা ছিল। হ্যাঁ, ফলে আপনার যে এবং মানে এটা হচ্ছে যে অভ্যন্তরীণ কোন্দল কমবে এবং নির্বাচিত প্রার্থীর দলে গ্রহণযোগ্যতা বাড়বে। হ্যাঁ, কারণ পার্টিকে, লোকাল লেভেল পার্টিকে তার পক্ষে র্যালি করানো সম্ভবপর হবে, এরকম একটা প্রত্যাশা হয়তো ছিল। সেদিক থেকেই প্রধানমন্ত্রীকে দল চাপ দিয়েছে, চাপ দিয়ে খুব ভালো কাজ করা নাই এবং এতে খুব একটা লাভও হয়েছে বলে আমার মনে হয় না। যে কেননা আপনার দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী মনোনয়ন দেওয়ার পরেও দেখা যাচ্ছে কিন্তু যে প্রায় সব জায়গাতেই তো একাধিক প্রার্থী আছে এবং অনেক ক্ষেত্রেই কিন্তু প্রধানমন্ত্রী তো আর তৃণমূলের প্রার্থীদেরকে তিনি সিগনেচার করছেন, কিন্তু নির্বাচন তো অন্যরা করছে এবং সেই ক্ষেত্রে আপনার প্রায়শই দেখা যাচ্ছে যে যথাযথ প্রার্থী নির্বাচন মানে মনোনয়ন পাচ্ছে না। ফলে আপনার যারা তৃণমূলের সাথে সংযোগ আছে তারাই কিন্তু সেখানে জয়যুক্ত হচ্ছে, কাজে দলের মনোনীত প্রার্থী জয়যুক্ত অনেক ক্ষেত্রে হচ্ছে না। ফলে আপনার যেটা হচ্ছে যে এবং এই যে যেহেতু প্রধানমন্ত্রীর মনোনয়নকে ভায়োলেট করে দলের ক্যান্ডিডেট দাঁড়িয়ে যাচ্ছে এবং তারা জয়যুক্ত হচ্ছে এবং এমপি সাহেবরা তখন তাদেরকে মিষ্টি খাইয়ে গ্রহণ করছেন, ফলে আপনার সেখানে প্রধানমন্ত্রীর মনোনয়নের মর্যাদাটা কোথায় থাকছে? হ্যাঁ, এবং যে পারপাসটা নিয়ে দল সেটা করেছিল সেটাও কিন্তু সার্ভড হচ্ছে না, কারণ গ্রহণযোগ্যতাটা তৈরি হচ্ছে না। কাজে সেদিক থেকে আমি মনে করি এটা দরকার ছিল না আর কি আসলে। এবং আমিও আসলে অ্যাপিল করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে পরবর্তী পর্যায়গুলো দলের অন্যরা করুক না কেন, দলের সাধারণ সম্পাদক করুন বা আরো অন্যরা, অফিস সেক্রেটারি কারণ এটা আপনারা দুজনেই একমত হয়েছেন, ভালো বিষয়। কাজী সিরাজ, আপনার কাছে আরেকটু জানতে চাই, ইউনিয়ন পরিষদ নির্বাচন তো ধরেন একটা ইউনিট হচ্ছে লোকাল গভর্নমেন্টের, আমরা দলীয় ভিত্তিতে হচ্ছে, এটা নিয়ে তর্ক বিতর্ক আছে, যেহেতু এটা আইনগতভাবে হচ্ছে সেটা তো হলো, কিন্তু এই নির্বাচনের ফলে যে একদম ইউনিয়ন পর্যায়ে আমরা ছোটবেলায় দেখেছি যে ইউনিয়ন চেয়ারম্যান যিনি হন দল মত নির্বিশেষে ঊর্ধ্বে সবাই যেতে পারতো, কিন্তু এখন তো আমরা গ্রামে জানি যে কে বিএনপি করে, কে জামাত করে, কে আওয়ামী লীগ করে, কিন্তু চেয়ারম্যান যখন আওয়ামী লীগের হবে তখন তো বিএনপি কিন্তু সেবাটা পাবে কিনা এই চেয়ারম্যানের কাছ থেকে সেটা একটা ইয়ে থেকে যায়। এবং লোকাল গভর্নমেন্টের যেহেতু একটা গুরুত্বপূর্ণ তৃণমূল পর্যায়ের একটা ইউনিট, লোকাল গভর্নমেন্টকে ফাংশনাল করতে সহযোগিতা করবে কিনা, অথবা প্রশাসনের উপর এর কি প্রভাব পড়বে? যেমন আপনি বলছিলেন যে দলীয় ভিত্তিতে হলে প্রশাসনের উপর খবরদারিতা করার সুযোগ থাকে। এটা আমি বলতাম, আমি সময় হলে প্রথম কথা আমি মেজবাবে যে কথাটা বললেন, আমি বলেছিলাম, আমি আরেকটা প্রোগ্রামে এই প্রসঙ্গেই আমি যখন এই প্রশ্নটি বলেছিলাম প্রাইম মিনিস্টারের রিকমেন্ডেশন মানে অথেন্টিকেশনের ব্যাপারে, তখন একজন দলের নেতা ছিলেন, দায়িত্বপূর্ণ নেতা ছিলেন, তিনি যেটা বলেছেন এটা প্রাইম মিনিস্টারের বিষয় নয়, এটা আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীকে বলেছি, প্রধানমন্ত্রী আমাদের সিদ্ধান্তটাই কার্যকরী করেছেন। সেই জন্যই বলেছে যে এটা প্রাইম মিনিস্টারের ওনার ডিজায়ার ছিল তা না। এতে যে জিনিসটি হলো, এখন আওয়ামী লীগের ইতিহাসে দলীয় প্রার্থীর বিরুদ্ধে এত বিদ্রোহী প্রার্থী আর কখনো ছিল না। এই যে 700 আর 600, 1300, 1350 মতো ইলেকশন হলো, এর মধ্যে কমপক্ষে 400 জায়গায় আওয়ামী লীগের বিদ্রোহী ক্যান্ডিডেট ছিল। এবং এই যে নিহতের সংখ্যা বললেন, অধিকাংশ জায়গায় আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘর্ষে মারা গেছে বেশি। এবং ওই যে মেজবাবুল, আমি একমত ওনার সঙ্গে, এই যে প্রাইম মিনিস্টারের অথেন্টিকেশনে একটা ক্যান্ডিডেটকে নমিনেট করার পরে আরেকজন আওয়ামী লীগের লোক দাঁড়িয়ে যাওয়ার অর্থই হচ্ছে
প্রধানমন্ত্রীর সম্মানটা আর থাকলো না, সেখানে রাখা হলো না। এবং এটা প্রাইম মিনিস্টার করেননি। এই যে গতকাল একটা সভায় অভিযোগ এসছে বিভিন্ন জায়গা থেকে, দলের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের তিনি বলেছেন যে নমিনেশন বেচাকেনা হয়েছে কিনা সেগুলো নিয়ে তদন্ত হচ্ছে, তদন্ত চলছে, এবং যদি হয় সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। তার মানে এই কাজগুলো হয়েছে। তো সবগুলো এখন সাধারণ এলাকায় গেলে বোঝা যায় গালিটা কিন্তু যিনি টাকা খেয়েছেন বা সব গালি যেহেতু সাইন করেছে কে, প্রাইম মিনিস্টার। এরকম বহু অভিযোগ আছে, একজন খবরও রাখে না, করছে একজন, ও দোষ পড়ল গিয়ে উপরের দিকে একজনের উপর, আরে ওনারও নিশ্চয়ই ভাগ আছে, এরকম একটা বলে দেয়। তা এখন আপনার প্রশ্নটা প্রশ্ন তৃণমূল পর্যায়ের যে ইউনিট, সেটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সরকার হলে কি হয়? যখন আমাদের এখানে পৃথিবীর অন্য যে কোনো জায়গায় দলীয় সরকার হলেও যখন তারা সরকার গঠন করে গোটা জনগণের, দেশের রাষ্ট্রের দায়িত্ব পালন করেন, জনগণের সরকার হয়, সেটা সবার জন্য ডোর ওপেন থাকে। কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে দলীয় সরকার হলে দলের লোকের বাইরে অন্য দলের যে লোকগুলো থাকে তারা কিন্তু প্রয়োজনে সরকারের যে সহযোগিতা দরকার, সেবা দরকার, সেটা থেকে বঞ্চিত হয়। যখন বিএনপি ক্ষমতা থাকে আওয়ামী লীগের লোকজনের কোনো অ্যাক্সেস থাকে না, যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে বিএনপির লোকজনের কোনো অ্যাক্সেস থাকে না সরকারের বিভিন্ন পর্যায়ে। ইভেন স্থানীয় সরকারের যে জায়গাগুলো আছে এগুলো তো দল লাগে না, সরকারি দল করে। সব ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, এরা সরকারি দল করতে এমনিতে বাধ্য, নইলে বড় এলজিআরডি মন্ত্রণালয়ের সঙ্গে সুসম্পর্ক না থাকলে, ভালো যোগাযোগ না থাকলে এলাকায় বরাদ্দ যাবে না, উন্নয়ন হবে না, ফলে এমনিতে ওরা সরকারের পক্ষে থাকে। কিন্তু এই যে সরকারি দলীয়ভাবে যেটা হয়ে যায়, দলীয়ভাবে হয়ে গেলে সরকারের, জাতীয় সরকারের যে অবস্থা, আওয়ামী লীগ হলে বিএনপির অ্যাক্সেস দেয়, বিএনপি হলে আওয়ামী লীগের অ্যাক্সেস দেয়, ইউনিয়ন লেভেলে এখন এটা চলে গেল। যখন চেয়ারম্যান আওয়ামী লীগের হচ্ছেন, বিএনপির লোকজন এখন এলাকা তো এই দলীয় ভিত্তিতে নির্বাচনের পরে নির্দল নির্বাচন যখন হতো, অনেক সময় দেখা গেছে আওয়ামী লীগের একজন ক্যান্ডিডেট, ভালো ক্যান্ডিডেট, এলাকা পপুলার, বিএনপির লোক, তার হয়তো কারো দুলাভাই, কারো মামা, কারো খালু, সে দল বিবেচনা না করে ওই মামা, খালু, দুলাভাই আওয়ামী লীগ হলো, তার পক্ষে নির্বাচনী প্রচার করেছে, তার জন্য ভোট চেয়েছে, ভোট দিয়েছে, এটা হয়। একইভাবে বিএনপির কোনো ক্যান্ডিডেট কোনো যদি ভালো থাকে বা অন্য দলের কোনো ভালো ক্যান্ডিডেট থাকলে আওয়ামী লীগের লোক, আত্মীয়, বন্ধু, পাড়া, ওই যে এলাকায় তো এগুলো হয়, ওই ভিত্তিতে তার পক্ষে কাজ করে। এবং এরা যখন নির্বাচিত হয় নির্দল ভিত্তিতে, তখন স্কোপ থাকে দল করলেও কিন্তু ওরকম ইলেকশনে কিছুটা অ্যাক্সেস তাও থাকতো, যেতে পারতো, যেহেতু সবাই কাজ করেছে তার জন্যে। কিন্তু এখন সে ডোরটা ক্লোজড হয়ে গেল। আরও যেটা খারাপ জিনিস হচ্ছে, আগে আপনার ইউনিয়ন বোর্ড ছিল, যারা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হতেন, যাদের বয়স হয়েছে তারা জানে, ওই ইউনিয়নের সবচাইতে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখতো, ভালো লোক দেখতো, জনসেবক দেখতো, শিক্ষা দীক্ষার বিষয়গুলো দেখতো, দেখে ইলেকশন করতোই ওই পর্যায়ের লোকরা কন্টেস্ট করতো। ওই পর্যায়ের লোক না হলে কন্টেস্ট করার চিন্তাটাই মাথায় নিত না, যে অসম্ভব, আমরা কেমন করে চেয়ারম্যান ইলেকশন করি, প্রেসিডেন্ট ইলেকশন করব। কিছুদিন পাকিস্তান আমলেও এবং বাংলাদেশের পরেও বেশ কিছুদিন চেয়ারম্যান পদে অন্তত ওই এলাকার, ওই ইউনিয়নের ভালো সম্মানিত লোক, যিনি জনগণ যাকে পায়। এখানেও দেখবেন এবার ইলেকশন হচ্ছে, অধিকাংশ হচ্ছে প্রায় 1/3 চেয়ারম্যান এলাকা থাকেন না, কেউ ঢাকা থাকেন, কেউ চিটাগাং, বড় বড় ডিভিশনাল হেডকোয়ার্টার, জেলা হেডকোয়ার্টারে থাকেন। ওনারা চেয়ারম্যান হবেন, মাঝে মাঝে যাবেন, এই করবেন। তো ফলে জনগণ তার কাছ থেকে যে সেবাটা পাওয়া দরকার সেই সেবা থেকে বঞ্চিত হবেন। এটা একটা হচ্ছে, অর্থাৎ এই যে নির্দল ভালো লোকগুলো, যারা রিটায়ার্ড শিক্ষক বা প্রবীণ আইনজীবী, হয়তো পেশা ছেড়ে এলাকা চলে গেছেন, অথবা এলাকার স্থানীয়ভাবে প্রভাবশালী লোক কিন্তু জনগণের সেবা করেন, এই লোকগুলো আর নির্বাচন করার সুযোগ নেই, কারণ তারা হয়তো কোনো দল করেন না, দল করবেনও না, কিন্তু এদের তো আর দলীয় মনোনয়ন ইলেকশনের সুযোগ, ওরা বাদ পড়ে গেলেন। তো এখন এই সেবা থেকে বঞ্চিত। আরেকটা বড় জিনিস যেটা হচ্ছে, দলের মধ্যে এই যে 1300 প্রার্থীর মধ্যে 400 প্রার্থী বিদ্রোহী হওয়ার অর্থ কি? অর্থ হচ্ছে দলের মধ্যে হয়তো 3-5 জন ক্যান্ডিডেট ইলেকশন করতে চায়। এর মধ্যে অধিকাংশ জায়গায় আমাদের কাছে, আমরা সংবাদকর্মী হিসেবে আমরা যেটা খবর পাই,
সরকারি দল ইভেন বিএনপিতেও একই খবর, একই রকম প্রক্রিয়া পদ্ধতি। ইউনিয়ন ইলেকশন হচ্ছে ইউনিয়ন পরিষদ, ইউনিয়নে, কিন্তু নমিনেশন সেটেল হচ্ছে হয় ঢাকায় গুলশান বসে। অফিস থেকে অথবা নয়াপল্টন অফিস থেকে, এখানেও ঢাকা হয় এই সঞ্জীবালয় বা ওখান থেকে হচ্ছে। ফলে হচ্ছে কি, দলের মধ্যে যে যোগ্য লোক, দলের মধ্যে যে ভালো লোক, দলের লোকজনও চাচ্ছে এই লোকটা হোক বা একে আমরা করি, কিন্তু হচ্ছে না, হয়ে যাচ্ছে এমন একটা যেহেতু এলাকায় থাকে তার না। মানে এখানে ওই একই কথা, দলীয় লোকজনের মধ্যে হয়তো মনোনয়ন 2 জন বাণিজ্যের 3 বিষয় জন আছে। ক্যান্ডিডেট দেখছেন, তারা কেউ যারা মাঠে থাকে, এলাকা থাকে, লড়াই করে, সংগ্রাম করে, জেলে যায়, তার যাদের কাঁধে ভর করে দল দাঁড়িয়ে থাকে, তারা হয়তো দেখা গেল যে তারা অন্য বাইরে থেকে একজন লোক গিয়ে নমিনেশন উনি কিনে ফেলেছেন বা যে ইনফ্লুয়েন্স করে হয়ে পেয়ে যাচ্ছেন, ওরা এক হয়ে যায় যে আমরা 3 জনের যে কোনো একজন পাই, তবু ও হতে পারবে না। এবং এটা না মানায়, এটা করতে না পারায় বিদ্রোহী প্রার্থীগুলো হচ্ছে, অর্থাৎ দলের ভালো লোকগুলো কিন্তু বঞ্চিত হচ্ছে। জি, কাজী সিরাজ, আপনাকে ধন্যবাদ। প্রফেসর মেজবা কামাল। হ্যাঁ, জি, আমি অবশ্য সিরাজ ভাইয়ের সাথে পুরোপুরি একমত নই এই বিষয়টা নিয়ে। আমি মনে করি যে আপনার মানে দলীয় প্রতীকে নির্বাচনের যে ব্যাপারটা, এটা কিন্তু পৃথিবীর বহু দেশে আজকাল হয়। এবং আপনার নির্বাচন তো একটা নির্বাচনে দল কাজ করে। আপনি প্রার্থীকে দলীয় ভিত্তিতে মনোনয়ন দেন অথবা না দেন, দল কিন্তু পেছনে থেকে কাজ করে। এবং আপনার যেহেতু দল কাজ করে, সুতরাং আর আপনার ঘুমটা পড়ে নাচতে নামার দরকারটা কি, বরং সে দলীয় প্রতীকে ইলেকশনটা করুক না কেন। এবং এটা ঠিক যে ধরেন আপনার কিছুদিন হয়তো মানে এখন একটা যখন নতুন সিস্টেম ইন্ট্রোডিউসড হয়, তখন কিন্তু তার সাথে কিছু কিছু সমস্যা থাকেই। একটা নতুন জিনিস হতে গেলে আপনার অনেক এক্সপেরিমেন্টেশনের মধ্যে দিয়ে যেতে হয়, তার কিছু ভালো দিক, কিছু সীমাবদ্ধতার দিক আসে, এখনও তাই আসছে। হ্যাঁ, তো ফলে আপনার এটা আমি মনে করি যে আর 1-2 দফা নির্বাচনটা এই প্রক্রিয়ায় হতে থাকলে তখন এটা স্ট্যাবল হয়ে যাবে। আর আপনার এখানে যে নিহত হয়েছে যে এবার, আসলে আমি মনে করি না যে এটা আপনার দলীয় ভিত্তিতে নির্বাচন হচ্ছে বলেই এত বেশি মানুষ নিহত হচ্ছে। আসলে ওভার দি ইয়ার্স দেখুন আমাদের দেশে গত কয়েক বছরে, গত 10-15 বছরে আমাদের দেশে রাজনীতি যে জায়গায় গেছে, যেখানে আপনার এক ধরনের মানে মুখোমুখি আদর্শিক অবস্থানের জায়গায় চলে গেছে দল, মানে দলগুলো, সেই জায়গায় আপনার আমরা কিন্তু অনেক কনফ্লিক্ট প্রবণ হয়ে গেছি। কি চরম কনফ্লিক্ট গেছে 2013 সালে, 2015 সালের প্রথম 3 মাসে। সেই কনফ্লিক্টের মানে কনটেক্সটে কিন্তু আমরা এখনকার নির্বাচনগুলোতে পৌঁছেছি। কিন্তু নিহত কাজেই দলের মধ্যে দলের কিন্তু একই দলের মধ্যে আমি কিন্তু ঘটনা আসছি ঘটছে। আপনার, হ্যাঁ, কাজে আপনার মানে এইখানে আপনার এই কনটেক্সটে দাঁড়িয়ে আপনার আমি মনে করি যে আপনার মানে এই সহিংসতাটা বেড়েছে, হ্যাঁ, এই নির্বাচনকে ঘিরে। কিন্তু আপনার মানে দলের ভেতরেই প্রার্থীরা পরস্পর আপনার মানে যে প্রতিদ্বন্দ্বিতায় করছেন, এখানে কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন যে এইখানে নট নেসেসারিলি যে আপনার মানে যেখানে ধরেন 2 জন আছে সেখানে হয়তো কনফ্লিক্টটা 2 জনের মধ্যে আছে। অনেক জায়গায় তো ক্যান্ডিডেট 3 জন 4 জনও আছে, সেখানে কিন্তু বহুমুখী কনফ্লিক্ট হচ্ছে। হ্যাঁ, কাজে আপনার মানে হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু প্রাণ যেতে হচ্ছে এবং এত প্রাণ বোধহয় এর আগে কখনো যায় না। কিন্তু আমরা সেটাকে কিন্তু ধরেন যে প্রাণ, এই যে একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন, মানে প্রতি যখনই যায় প্রথম দফা থেকে দ্বিতীয় দফায় বেশি আরো এই প্রাণ যাওয়ার বিষয়টা, এটা কিন্তু মানে কি সহজভাবে কি দেখার কোনো না সুযোগ না আছে? না, আমি প্রাণ যাওয়ার বিষয়টাকে মোটেই সহজভাবে দেখছি না, মোটেই আমি সহজভাবে দেখা উচিত বলেও মনে করি না। হ্যাঁ, আমি মনে করি যে এই ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। হ্যাঁ, সেই জন্য এখানে প্রাণের ব্যাপারটা যাচ্ছে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আপনার এটা দলীয় ভিত্তিতে নির্বাচন হচ্ছে বলে প্রাণ যাচ্ছে, আমি এই কনসেপ্টের সাথে একমত না। হ্যাঁ, প্রাণ তো অত্যন্ত মূল্যবান, একটা প্রাণের সাথে বহু প্রাণ বহু সূত্রে জড়িয়ে থাকে, তাই না? তো কাজেই সেইখানে আপনার ওই প্রাণটাও মূল্যবান, আর সেই প্রাণটা যত মানুষের জীবনকে ছুঁয়ে যায়, হ্যাঁ, তার আত্মীয় স্বজন, পরিজন, পরিবার, তার বন্ধু বান্ধব, গ্রামের মানুষ সবাই কিন্তু এফেক্টেড হয়। কাজে প্রতিটা প্রাণ মূল্যবান, একটা প্রাণও হরণ হোক সেটা আমি চাই না। কাজে সেইখানে আপনার এইটা যেন না যায়, তার জন্য প্রয়োজনীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থা তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
তারা কিন্তু ফেল করছে। তো আমি বরং মনে করি কি আপনার যে আমি মনে করি যে আপনার ধরেন এই ইউপি নির্বাচন যে আমরা করছি, এই ইউপি নির্বাচনের মধ্যে দিয়ে আমরা আসলে কি চাই? আমরা তো চাই স্থানীয় পর্যায়ে মানুষের ক্ষমতায়ন। তো এই যে আমাদের নির্বাচন সিস্টেমটা, এই সিস্টেমের মধ্যে দিয়ে কি আসলে আমাদের স্থানীয় পর্যায়ের মানুষের ক্ষমতায়ন হচ্ছে? হ্যাঁ, আমাদের ইউপি সিস্টেম কি আসলে আমাদের মানুষকে ক্ষমতায়ন করতে পারছে? এই ফান্ডামেন্টাল কোশ্চেনটা আমার মনে হয় রেজ করার দরকার। এবং আসলে এই ইউপি সিস্টেমটা ইন্ট্রোডিউস তো করা হয়েছে যে আপনার হাতে 1.5 মিনিট আছে, এই 1.5 মিনিটের মধ্যে সুন্দর করে এই প্রসঙ্গটা আমি জানতে চাই। না। আপনি যে প্রশ্ন করেছেন নিজে নিজে সুন্দর প্রশ্ন, যেটা আমি আপনাকেও করেছিলাম যে ক্ষমতায়ন হচ্ছে কিনা জনগণ। আমার কাছে মনে হয় আপনার কাছে সুন্দর করে 1.5 মিনিটের উত্তর। আচ্ছা, না থ্যাংক ইউ। জি না, আমি মনে করি যে আপনার ক্ষমতায়ন একেবারে হচ্ছে না এই কথা বলতে পারবো না, নিশ্চয়ই আপনার ক্ষমতায়ন হচ্ছে, কিন্তু যে মাত্রায় ক্ষমতায়ন হওয়া প্রয়োজন আমাদের, সেই মাত্রায় কি ক্ষমতায়ন হচ্ছে না আপনার। আমাদের এখানে ধরুন ইউনিয়ন কাউন্সিলগুলো নিজের শক্তির উপরে কি নিজে দাঁড়াতে পারছে আর্থিকভাবে আপনার এবং প্রাতিষ্ঠানিকভাবে? সেটা তারা পারছে না। ইউনিয়ন কাউন্সিলগুলো এবং উপজেলাগুলো আমাদের কিন্তু এখনও আমাদের সংসদ সদস্যদের উপর নির্ভরশীল, তাদের কর্তৃত্বের দ্বারা পরিচালিত, যেটা কখনোই কাঙ্ক্ষিত নয়। তারপরে হচ্ছে যে আপনার ইউনিয়ন কাউন্সিলগুলোর ক্ষমতায়ন হচ্ছে না, উপজেলা পরিষদগুলোর ক্ষমতায়ন হচ্ছে না। এবং এই ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ যেটা মূল বিষয়, যে আপনি শাসনতান্ত্রিক কাঠামোকে, ক্ষমতা কাঠামোকে আপনি কেন্দ্র থেকে আপনি তৃণমূলে নিয়ে যাবেন, সেখানে কি আসলেই যাচ্ছে না তো। যাচ্ছে না। ধরুন আপনার এই যে তার একটা প্রধান সাক্ষ্য কি? প্রধান সাক্ষ্য হচ্ছে যে উন্নয়নমূলক যে কাজগুলো, সেই কাজগুলো, এই যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, কাঠামোগত নির্মাণ ইত্যাদি যে বিষয়গুলো, হ্যাঁ, এখন একটা এলাকায় একটা কালভার্ট বানাতে হবে, সেইটা বানানোর জন্য বা এই ধরনের কাজগুলো করার জন্য তো স্থানীয় সরকার রেসপন্সিবল হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সব কিছুই কিন্তু এখনও এমপি নির্ভর। ফলে কি হচ্ছে যে আমাদের এমপি সাহেবদের যেখানে আপনার নিজেদেরকে যোগ্য করে তোলা দরকার ছিল, যে তারা পলিসি লেভেলে তারা কন্ট্রিবিউট করবেন এবং তারা আপনার তারা তো আসলে জাতিকে দিক নির্দেশনা দেবেন, তারা আইন প্রণেতা। তো তার জন্য যে পলিসি লেভেলে ডিবেট ডিসকাশনে তাদেরকে অংশগ্রহণ করা দরকার, তার জন্য তো তাদের প্রত্যেকের একটা রিসার্চ সেল থাকা দরকার। এবং তো সেই জায়গাগুলো কিন্তু কিছুই তৈরি হচ্ছে না আমাদের দেশের। যদি আমি কাউকে অসম্মান করছি না, কিন্তু আমি আমার নিজের দেশের দিকে তাকাচ্ছি ফিরে, এবং আমার কাছে মনে হয় আমাদের পার্লামেন্টে যে ডিবেট হয়, এই ডিবেটের মানটা কোথায়? সারা পৃথিবীর ডিবেট আজকে কোন পর্যায়ে গেছে? হ্যাঁ, সেই জায়গায় আপনার আমরা যদি সেই জায়গায় যেতে চাই, সেই পলিসি লেভেল ডিবেটে যেতে চাই, তাহলে তো আমার এমপিকে আপনার ওই যে আপনার এই কালভার্ট বানানো, রাস্তা বানানো, বা আপনার এই যে রিলিফের টিন কম্বল বিলি করা, এগুলোর থেকে বেরোতে হবে। ওই কাজগুলো যারা পারবেন, যারা স্থানীয় পর্যায়ে অবস্থান করেন, তারা পারবেন, তারা অনেক বেশি যোগ্যতার সাথে পারবেন। তো তাদের হাতে ছেড়ে দিয়ে আমাদের এমপিদেরকে তো পলিসি লেভেল ডিসকাশনে আসতে হবে, সেই জায়গাটা কিন্তু তৈরি করতে হবে। এবং বিকেন্দ্রীকরণ যদি না হয়, শেষ করতে হবে, আমি শেষ করছি, 1 মিনিটে 1 সেকেন্ডে করছি, তাহলে কিন্তু এই যে ঢাকা শহরের উপর যে চাপ, এই চাপ কোনোদিন কমবে না। এবং ঢাকা শহর তো বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে, কিছুকাল পরে ঢাকা শহরকে মৃত ঘোষণা করতে হবে, বসবাসের অযোগ্য, যদি এই অবস্থা চলতে থাকে। তো সেই জায়গায় আপনার এই চাপটা আপনি কমাবেন কি করে? যদি আপনি ক্ষমতাকে তৃণমূলে না নিয়ে যান, যদি আপনি বিভাগে, জেলায়, উপজেলায়, ইউনিয়নে যদি না নিয়ে যান, তাহলে তো ওই লোকজন ঢাকায় ছুটে আসতে থাকবে এবং আমাদের শহর আস্তে আস্তে বসবাসের অযোগ্য হয়ে যাবে। তো সেই জন্যই বিকেন্দ্রীকরণ দরকার। প্রফেসর মনিরুজ্জামান কামাল এবং কাজী সিরাজ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। 23 এপ্রিল তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন, দুজনে যেমন প্রত্যাশা করেছেন, ইলেকশন কমিশন তাদের যে দেয়া ক্ষমতা সেটা ব্যবহার করবেন, আইন শৃঙ্খলা বাহিনী তাদের হাতে থাকে, তখন একটা প্রাণও যাতে না ঝরে এবং নির্বাচন সুষ্ঠু হবে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।